আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে কথা বলবে ডাক্তার প্রভাত চন্দ্র ঢালী, মেডিকেল অফিসার, চর্ম যৌন বিভাগ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা। তো আজকে আমি ভাইয়ের সাথে জিজ্ঞেস করব যে আমাদের বাংলাদেশে সবচেয়ে কমন একটি রোগ, যেটা প্রতিটা ফ্যামিলিতে আক্রান্ত হয়, স্ক্যাবিস বলা হয়, বা বাংলা আমরা খোসপাঁচড়া রোগও বলি। তো স্ক্যাবিস সম্পর্কে এই রোগীর লক্ষণ, এটা কেন হয় এবং কিভাবে এটা আমরা প্রতিরোধ করতে পারি, এই সম্পর্কে খুব সংক্ষেপে একটু যদি বলেন। আচ্ছা, আমি ডক্টর প্রভাত চন্দ্র ঢালী, চর্ম যৌন বিভাগ, রাজারবাগের মেডিকেল অফিসার। তো আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আমাদের ডক্টর শরীফ যেটা বললেন, যে মহামারী আকার ধারণ করেছে স্ক্যাবিস, বা গ্রাম বাংলায় যেটাকে খোসপাঁচড়া বলা হয়। তো প্রথমে বলবো যে এই স্ক্যাবিস রোগটা কি, সেটা কিভাবে হয়। এটা আগেই যেটা বললাম যে খোসপাঁচড়া বা চুলকানি একজনের হলে সারা ফ্যামিলি যারা আছে সবার সবার হয়ে যায়। এটা খুবই ছোঁয়াচে এবং এটা সাধারণত এক ধরনের মাইট যেটা বলা হয় সার্কোপ্টিস স্ক্যাবিস, যে জীবাণুটার নাম, সেটা দিয়ে হয়। এবং এইটা সাধারণত হয় যারা একসাথে অনেক মানুষ থাকে, অনেক মানুষ, যেমন ডস হাউস বা হস্টেল অথবা জেলখানা, অথবা আপনার বর্তমানে যেখান থেকে মহামারী আকার ধারণ করছে সেটা হচ্ছে মাদ্রাসা। তো আমাদের এই আহ, মাদ্রাসার যে ছোট ছোট বাচ্চাগুলো পড়ে, হয়তো ঠিক মতো তাদের জ্ঞান নেওয়া হয় না, তারা একসাথে সবাই থাকে, জামা কাপড় ঠিক মতো ধোয়া হয় না, বা এটা নিয়ে আমার মনে হয় যে একটা কথা বলে রাখি, যে এই মাদ্রাসা থেকে যে ছড়াচ্ছে স্ক্যাবিস, মহামারী আকার ধারণ করেছে, সেটা আমাদের সেন্ট্রালি, মানে গভর্নমেন্ট থেকে সরকারিভাবে এটার একটা উদ্যোগ নেওয়া উচিত। প্রথমে এই কথাটা আমি বলে রাখি, এটা মনে হয় আমার কথা। কারণ একজনের চিকিৎসা করে বা 100 জনের চিকিৎসা করে আমি এটা সমাধান করতে পারবো না। সারা বাংলাদেশের একযোগে শুরু করতে হবে, এবং যে মাদ্রাসাগুলো আছে বাংলাদেশে বা ডসার্স বা একসাথে গ্যাদারিং একসাথে যারা থাকে, তাদের সবাইকে একসাথে চিকিৎসা করতে হবে, তাহলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো এটা আমরা কিভাবে বুঝবো যে সে স্ক্যাবিস আক্রান্ত বা তার স্ক্যাবিস হয়েছে, সেটা থেকে আমরা আক্রান্ত হতে পারি। প্রথমে যেটা বললাম যে চুলকানি হবে, চুলকানি মানে সারা শরীরেই চুলকানি, এবং কিছু নির্দিষ্ট জায়গা আছে যেটাকে বলা হয় সার্কেল অফ ল্যাব্রা, মেডিকেলের ভাষায় বলি আমরা। আর আপনারা এটা কিভাবে বুঝবেন যারা আমরা মেডিকেলের সাথে রিলেটেড না? এটা দেখবেন যে আঙ্গুলের ভাঁজে, মানে এই হাতের আঙ্গুল, তারপরে উপর দিকে যদি ওঠেন, তারপরে ওই হাতের ভাঁজে, আঙ্গুলের ভাঁজে, বগলের এখানে, তারপরে ব্রেস্টের আশেপাশে, নাভির চারদিকে, এবং পায়ের থাই বা হচ্ছে উরুর এই দিকটায় হবে। এবং আরেকটা বাচ্চাদের নির্দিষ্ট যে আহ, একটা জায়গায় হয়, সেটা হচ্ছে লিঙ্গের মাথায়, দানা গুটি ঘামাচির মতো ঠিক। এটা সাধারণত গলা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে, তবে ছোট বাচ্চাদের সেটা মুখ এবং মাথায় হতে পারে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এটা খুবই ছোঁয়াচে, হাইলি কন্টেজিয়াস একটা ডিজিজ। যদি কারো এর সংস্পর্শে আসেন, কারো জামা কাপড় ব্যবহার করেন, বা একই বিছানায় ঘুমানো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেটা 7 থেকে 14 দিন এর মধ্যে, বা আরেকটু দেরি হতে পারে, এর মধ্যে আপনার লক্ষণ প্রকাশ পাবে। এটা সারাদিনই চুলকাবে, দিন রাত কোনো বলে কথা নেই। এটা সাধারণত হয় উষ্ণ জায়গায়, যেখানে আপনার গরম থাকে। তার মানে যেমন আঙ্গুলের ভাঁজে এখানে আপনার ভাঁজ আছে, বগলের এখানে উষ্ণ জায়গা। এবং এটা আপনারা খেয়াল করবেন যে দিনে চুলকায় ঠিক আছে, কিন্তু রাতে বেড়ে যায়। এর কারণ কি? রাতে বেড়ে যায় যখন আপনারা দেখবেন কাঁথা বা কম্বলের নিচে ঢোকেন, যখন শরীর গরম হয়, তখন হয় কি, তখন সেই সার্কোপ্টিস স্ক্যাবিস বা যে স্ক্যাবিসের জীবাণু আছে, মাইট, সেটা হচ্ছে তখন ওই যখন উষ্ণ পায়, তখন সেটা হচ্ছে তার কাজ শুরু করে। এই জন্য রাতে বেশি চুলকায়। চিকিৎসা নিয়ে একটু কথা বলবো। চিকিৎসা নিয়ে কথা বলার আগে, যেই কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি, যে খেয়াল করে থাকি, আমাদের হসপিটালে হোক বা চেম্বারে হোক, অনেক পেশেন্টই ভালো হয় না বা ভালো হতে চায় না। এর কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে তারা ইনস্ট্রাকশন বা আমরা যে নির্দেশনা দিই সেটা ফলো করে না ঠিকমতো। এখন এটার কিছু নিয়ম কানুন আছে
কিছু জিনিসপত্র মেনে চলতে হবে, তাহলেই এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। শুধু ওষুধ খেলে কিন্তু এর থেকে সমাধান প্রায় অসম্ভব। এবং চিকিৎসা সবার একসাথে, ফ্যামিলি যে মেম্বার্স যারা আছে সবার একসাথে শুরু করতে হবে, 2-3 জন 4 জন 5 জন যারা আছে। এবং যে আমরা ওষুধটা দিয়ে থাকি সেটা আমরা বলে দিই গলা থেকে পা পর্যন্ত পুরো শরীরে ভালো করে মাখতে হবে। এবং যেই জায়গাগুলোর কথা আগে বললাম, আঙ্গুলের ভাঁজ, হাতের ভাঁজ, বগলে, পেটে, তারপরে উরুর এই দিকটায় বেশি হয়, সেখানে ভালো করে মাখতে হবে। গলা থেকে পা পর্যন্ত কোনো অংশ বাদ দেওয়া যাবে না। পুরো ক্রিম যেটা আমরা দেবো টিউব বা লোশন আকারে দেওয়া হয়, সেটা পুরোটাই মাখতে হবে। সেটা একটা কাজ। আরও কিছু কাজ, যেগুলো আরও কিছু ইনস্ট্রাকশন আছে যেটা ফলো করতে হবে, যে জামা কাপড় যেগুলো আছে সেগুলো খুব ভালো করে আমাদের পরিষ্কার করে দিতে হবে। গরম পানি দিয়ে সিদ্ধ করে দিলে ভালো, অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা যেই জামা কাপড়গুলো ওয়াশ করতে পারবো না, যেমন ধরেন বালিশ আছে, কম্বল আছে বা লেপ তোশক যেগুলো আছে, সেগুলো তো আমাদের সম্ভব না। সেগুলো আমরা 3 দিন, সাধারণত বলে 24 ঘন্টার মধ্যে এই জীবাণু মারা যায়। ধরা হয় 24 থেকে 72 ঘন্টা, সাধারণত আমরা 3 দিন বলি। 3 দিন সেগুলো কোনো পলি ব্যাগে বা আলাদা করে কোথাও রেখে 3 দিনের জন্য রেখে দিতে হবে, সেগুলো আমরা ব্যবহার করব না। সেক্ষেত্রে যদি মানব শরীরের সংস্পর্শে না আসে, তাহলে জীবাণু 24 ঘন্টার মধ্যে মারা যায়। আমরা 3 দিনের কথা বলি, 3 দিন আলাদা রাখবে। অনেক জায়গায় 7 দিনের কথা বলে, 3 দিন রাখলে হবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে তাদের নখ বড় কিনা। তারা দেখা যায় সারাক্ষণ চুলকায়, নখের ভাঁজে ভাঁজে ওই জীবাণুগুলো আটকে থাকে ভিতরে, তারা বসে থাকে। তখন সারা শরীরে ক্রিম ব্যবহার করলেও দেখা যায় নখের ভিতরে সেই জীবাণু রয়ে গেছে। পরবর্তীতে যখন সেই শরীরের চুলকানো ভালো হয়ে গেল, কিন্তু সেই নখ যেহেতু বড়, পরবর্তীতে আবার যখন চুলকায় তখন এই নখ থেকে সেই জীবাণু আবার শরীরে প্রবেশ করে। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের নখগুলো যাতে বড় না থাকে, সেগুলো কেটে ফেলতে হবে। এটা গেল পয়েন্ট 2। আরেকটা হচ্ছে যে আমরা যে জামা কাপড়গুলো ধোয়ার জন্য বললাম গরম পানি দিয়ে সিদ্ধ করা বা ভালো করে ধোয়ার কথা বললাম, সেগুলো সবচেয়ে ভালো হয় আয়রন করে পরলে। যেদিন আমরা মলমটা ব্যবহার করব তার পরবর্তী 7 দিন জামা কাপড়গুলো সব আয়রন করে পরা। আর ফ্যামিলি মেম্বার্স যারা আছে, 0.4 মেম্বার্স আছে, সবাই একসাথে সেই ক্রিম ব্যবহার করা। এবং সেটা আমরা সাধারণত বলি একটা ক্রিম পুরো শরীরে আজকে একবার, 7 দিন পরে একবার। সেটা রোগের তীব্রতা অনুযায়ী সেটা হয়তো 3 দিন পর পরও আমরা ব্যবহার করতে পারি, অথবা 7 দিন। সাধারণত একটা ডোজ ব্যবহার করলে হয়, কিন্তু তীব্রতা অনুযায়ী তাকে 2টা দিব না 3টা দিব বা 4টা দিব, সেটা নির্ভর করে তার রোগের তীব্রতা কেমন বা সেই চিকিৎসায় সে কতটুকু রেসপন্স করতেছে তার উপরে। ধন্যবাদ ডাক্তার প্রভাত চন্দ্র ঢালি ভাই আপনাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, ডাক্তার প্রভাত চন্দ্র ঢালি বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফেজ বি ডার্মাটোলজিতে রয়েছেন। ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন হলো যে যদি কারো স্ক্যাবিস বা খুসপাসরা রোগটা ভালো না হয়, তাহলে তার কোনো কমপ্লিকেশন বা লং টার্ম কোনো ইফেক্ট হবে কিনা, যেটার জন্য আমাদের খুব চিন্তার বিষয়। আচ্ছা, অনেকেরই দেখা যায় যে সহজে ভালো হতে চায় না, তবে এটা সাধারণত ভালো হয়ে যায়। ভালো হওয়ার কারণ নেই, যদি আমরা ঠিকমতো ইনস্ট্রাকশন ফলো করি, ঠিকমতো ওষুধ ব্যবহার করি, তাহলে সে ভালো হবে। কিছু অ্যাটোপিক পেশেন্ট আছে যাদের হচ্ছে সেন্সিটিভ, বিভিন্ন অ্যালার্জিতে সেন্সিটিভ, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছু ঝামেলা, কমপ্লিকেশন হয়। এবং এটা লং টার্ম, বাচ্চাদের দেখা যায় অনেক দিন যদি স্কিনে থাকে, সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে আমরা যেটা জানি, স্কিন থেকে কিডনি, তারপরে হচ্ছে ওই আমরা যেটা এজিএন বলি, স্কিনের মাধ্যমে পরবর্তীতে সেটা বাচ্চাদের কিডনিতে এফেক্ট করতে পারে, যেটা আমরা এজিএন হিসেবে চিনি। সেটা কমপ্লিকেশন হিসেবে লং টার্ম হতে পারে, সাধারণত হয় না। সঠিক চিকিৎসার মাধ্যমে রোগ ভালো হয়ে যায়, সেটা চিন্তার কিছু নেই, কিন্তু নির্দেশনা ঠিকমতো মানতে হবে। ধন্যবাদ ভাই আপনাকে অত্যন্ত সহজভাবে আমাদেরকে স্ক্যাবিস রোগটি সম্পর্কে বুঝিয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ ভবিষ্যতে ভাইয়ের সাথে আমরা অন্য কোনো স্কিনের রোগ নিয়ে আলোচনা করব।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।